প্রযোজক পরিচালক যদি বিখ্যাত হয়ে যান তখন তারা জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এই অনেকে যারা বলছেন প্রোপাগান্ডা, তাদের প্রশ্ন নম্বর 1, তাহলে বলুন যে পরিষ্কার 1946 16 আগস্টে গ্রেট ক্যালকাটা কিলিং হয়নি, সব মিথ্যে, এটা বলুন। বলুন যে হোসেন শাহ সুরাবর্দির সেই দিনের ধর্মতলার মঞ্চে জ্যোতি বসু উপস্থিত ছিলেন না। আমি এবং আরেকজন অভিনেতা ছিল, তিনি আমায় বললেন আমরা কুকুরের অধম। দেখো, কুকুরের পেমেন্ট বেশি। শুনে এখন ধরো তুমি হাসছো, সে সময় মনের অবস্থাটা কি ছিল? সকালবেলা ঘুম থেকে উঠলে ব্রেকফাস্টের খরচ, তারপর আবার লাঞ্চের খরচ। যদি 11:30টায় ঘুম থেকে উঠি তাহলে 2টো খাবার বেঁচে গিয়ে একটা খাবার হয়ে যাবে, কারণ পয়সা নেই। প্রচুর স্ট্রাগল আছে। কাঞ্চন সেলুনে কাজ করতো, চুল কাটার অর্ডার নিত। গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় ছবি বিশ্বাসের বাড়িও আক্রান্ত হয়েছিল। আপনি জানলেনই না আপনার চরিত্র কি, আপনি কে, আপনি তাহলে ফুটিয়ে তুললেন কি করে এত সুন্দর? এটা আমার ব্যক্তিগত জিজ্ঞাসা। আমার ইতিহাস আমি জানবো। আমার ইতিহাসকে যদি কেউ কলঙ্কিত করে থাকে তো তারা লজ্জা পাক, আমরা কেন পাবো? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা এবং পলিটিশিয়ান রুদ্রনীল ঘোষ। এই পডকাস্টে ধূমকেতু থেকে শুরু করে দ্য বেঙ্গল ফাইলস বা রুদ্রদার জীবনের স্ট্রাগল পিরিয়ড, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোথা দিয়ে যে সময়টা কেটে গেল টেরই পেলাম না। রুদ্রদা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি এবং ভালো থাকার চেষ্টাতেও আছি। ভালো থাকার চেষ্টাটা সব সময় চলে, তাই না? এটার জন্যই তো প্রত্যেকটা মানুষের বেঁচে থাকা। পছন্দের জিনিস ঘটবে, অপছন্দের জিনিস ঘটবে। আমরা যা চাইবো তার অনেকটাই হবে না, যাতে হয়। আমরা সবাই তো নিজের মতো করে পৃথিবীটাকে সাজাতে চেষ্টা করি, তো তাই বাধা অপছন্দ এগুলো আসবে। বাট একটা সময় নিশ্চয়ই আমি যা চাইছি এটা হবে। এটার জন্যই তো মানুষ বেঁচে থাকেন, কাজ করেন। তো তাই ভালো থাকার চেষ্টায় আছি। কিন্তু এখন তো খুব একটা ভালো সময় যাচ্ছে, ধূমকেতু ঝড় চলছে। হ্যাঁ, সো এটা মোর দ্যান এভরিথিং আমি বলবো, অনেক কিছুর ওপরে। এই 10 বছর প্রায় পরে একটা সিনেমা রিলিজ করলো। আমরা যারা এই সিনেমায় কাজ করেছিলাম, আমাদের যে আবেগ উচ্ছ্বাস, চরিত্রগুলোকে নিয়ে, গল্পটাকে নিয়ে, যা যা ভেতরে অভিনয় করবার সময় পারস্পরিক সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে যে রিয়াকশনস ঘটেছিল, এই মজাটা না ওইভাবে তো ব্যাখ্যা করা সম্ভব নয়। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে সবাই অপেক্ষা করে থাকতাম। এই ফিল্মের সঙ্গে যারা ক্যামেরার সামনে বা পেছনে যারাই রয়েছেন তারা অপেক্ষা করে থাকতাম, পুরো ইউনিট টিম আমাদের অপেক্ষা করে থাকতো। এবং কোথাও না কোথাও বুঝতে পারতাম যে মানুষও অপেক্ষা করে আছেন। নাহলে আমরা যখনই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অন্য কাজ, অন্য সিনেমা বা অন্য কথা বলেছি, কারুর না কারুর কমেন্টে কোনো না কোনো মানুষ তিনি লিখে গেছেন, সে ঠিক আছে, ধূমকেতু কি আদৌ রিলিজ করবে, কবে করবে? তো এই কথাটার মধ্যে এই বীজটা লুকিয়েছিল। জানি না এটা কোন ম্যাজিক তৈরি করেছে, এটা কোন আগ্রহের জন্য এটা ঘটেছে। ভারতবর্ষে অন্তত আমার যতদূর মনে পড়ছে, আমি পৃথিবীর অন্যান্য দেশ সম্পর্কে বলতে পারবো না, ভারতবর্ষে 10 বছর পর রিলিজ হওয়া একটা সিনেমা নিয়ে যে মানুষ এতটা দিন অপেক্ষা করে তাদের ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করছেন, সকাল 7টা থেকে রাত 2টো অবধি শো তারা হাউসফুল দিয়ে যাচ্ছেন, এটা তো মানে বিরলতম ঘটনা। এর থেকে তো ভালো কিছু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য হতে পারে না। এটা শুধু ধূমকেতুর জয় নয়, এটা বাংলা সিনেমার প্রতি দর্শকদের বা মানুষের আস্থার একটা পরিপূর্ণ প্রকাশ। এবং ভালো গল্প, ভালো সিনেমা, ভালো পারফরমেন্স হলে দর্শকরা যে চিরকালই বাংলা সিনেমার পাশেই না বললেও দাঁড়িয়ে আছেন, রাত জেগে বসে রয়েছেন, তার প্রমাণ। এর পরের দায়িত্ব তো আমাদের ভালো গল্প, ভালো অভিনয় এটা উপহার দেওয়া। সো আমি তোমার পডকাস্টের মাধ্যমে যারা দর্শক রয়েছেন তাদের ধন্যবাদ জানাবো।
তোমার চরিত্রটা ধরো যখন ট্রেলার লঞ্চ হলো বা প্রমোশন শুরু হলো তোমাকে যেন লুকিয়ে রাখা হয়েছিল, এবং এখন যারা সিনেমাটা দেখে হল থেকে বেরোচ্ছেন প্রত্যেকের মুখে তোমার নামটা সবার আগে শোনা যাচ্ছে। এটার কি রহস্য? খুব কঠিন প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি যারা সিনেমার প্রযোজক হন, এই ক্ষেত্রে রানা সরকারের ড্র্যাক ক্রিয়েটিভ মিডিয়া এবং দেব ভেঞ্চার্স, তাঁরা একটা স্ট্র্যাটেজি করেন। এটা সারাক্ষণই প্রযোজকদের দায়িত্ব যে সিনেমার বিপণন তারা কেমন করে করবেন এবং কত বেশি মাত্রায় দর্শকদের তারা সিনেমা হলে আনতে পারবেন, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবার সেই ক্ষেত্রে এটা কেউই অস্বীকার করতে পারবেন না যে মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে ঋতুপর্ণা প্রসেনজিৎ, আমি যদি সমসাময়িক সময় ধরি, এই জুরির পর যে দুটো জুরিকে নিয়ে কথা শুরু হয়েছিল, একটা হচ্ছে জিৎ এবং কোয়েল, এবং তারপরেই যেটা বড় করে শুরু হয় সেটা হচ্ছে দেব এবং শুভশ্রী। ধূমকেতুর প্রপোজাল যখন তাদের কাছে গেল, আমার কাছে মনে হয়েছে এটা সবথেকে বেশি অভিনন্দনযোগ্য তাদের জন্য। দেব এবং শুভশ্রী তারা ওই সময় 14-15 সাল, তখন তারা 4টে বা 5টা একসঙ্গে ছবি করেছেন এবং তারপর তারা মানুষের ভালোবাসায় আশীর্বাদে স্টার সুপারস্টার হয়ে উঠেছেন। এটা অন্য ধারায় অভিনয় করতে হয়, মেনস্ট্রিম কমার্শিয়াল ফিল্ম, সেখানে অন্যভাবে ডায়লগ বলতে হয়, অন্যরকমভাবে তাকাতে হয়, অন্যরকম মারামারি, একজন ঘুষি মারবে, 6টা ভল্ট খেয়ে একজন পড়বে, এটাই মেনস্ট্রিম কমার্শিয়ালের নিয়ম সর্বত্র, যে কোনো ভাষাতেই হোক না কেন। এই হ্যাবিট থেকে মানুষের দেওয়া ভালোবাসায় ওই জায়গাটা যখন তারা পৌঁছে গেছেন, বিলং করছেন, তখন কৌশিক গাঙ্গুলির সিনেমা এই দুজনের কাছে গেল। এই দুজন তাদের প্রথাগত নিয়ম মেনে, মেনস্ট্রিমের নিয়ম মেনে যে ধরনের অভিনয়তে অভ্যস্ত ছিলেন তার ঠিক অপোজিট একটা বাস্তব নির্ভর সিনেমা, রিয়েলিস্টিক মোডের সিনেমা, এবং যেখানে তাদের হিরো হিরোইনের কারিশমা নয়, তাদের হয়ে উঠতে হবে ভানু এবং রূপা, দুটো জ্যান্ত আলাদা চরিত্র, রক্ত মাংসের, যাদের জীবনে অনেক কিছু হিসেব মেলেনি, সেই চরিত্র করতে আসবেন। তারা জানতেন তো তাদের ভাঙতে হবে, চূড়ান্ত রকম অন্যরকম অভিনয় করতে হবে। এইটাকেই বুকে হৃদয় নিয়ে বেশি করেছিলেন হচ্ছে বহু দর্শক, সব না হলেও। এবার তাদের সবাইকে প্লাস ব্র্যান্ড কৌশিক গাঙ্গুলি, এইটাকে পরিবেশন করা হয়েছে এবং তার রেজাল্ট মিলেছে। এত মানুষ, যা বাংলা সিনেমার বহুদিন মানুষ দেখেনি, ইতিহাস তৈরি করার মতো ঘটনা হলো। এবার তারা যখন সিনেমা হলে এলেন, সেইখানে গিয়ে তারা আবিষ্কার করলেন যে গল্পটা বোধহয় দুটো মানুষের, একজনের নাম ভানু আর একজনের নাম যোগেশ। আমি যোগেশ, আমি কে? আমি তো আমাদের এই সমাজের 90টা মানুষ, যে বলতে পারে না, যে প্রতিবাদ করতে পারে না, যার কষ্ট হয়ে গেলে যে ফুঁপিয়ে কাঁদে, যার এগোবার পথ সে নিজের মতো করতে চায়, কিন্তু যোগেশের মতোই তো আমাদের 90% মানুষের কি যেন কারণে একটা পা ভেঙে গেছে। সে প্রতিবাদের জন্য দৃপ্ত কণ্ঠে ওই আরজিকর মুভমেন্টের মতো রাত জাগতে পারে না, একটাই দিন জাগে অনেক পরে। ঠিক যেমন এই সিনেমায় যোগেশ শেষকালে তার প্রতিবাদ জানায় পুরো তার বন্ধুর ওপরে অভিমান থেকে, দেবের ওপরে অভিমান থেকে। শালা দেশদ্রোহী, স্টুপিড, গায়ে কাঁটা দিয়ে ওঠে ওই মুহূর্তটা, যেভাবে পরিচালক সাজিয়েছেন। অবশ্যই লোকে দেশু দেশু তো করছিলই, এই যে দেশুর পাশাপাশি দেরু হচ্ছে। এবার লোক সিনেমা দেখবার পর হল থেকে বেরিয়ে এসে ওই দর্শকই যারা হয়তো কয়েকজন দেব শুভশ্রীর দারুণ ওই কোরিওগ্রাফ দেখা হয়তো চেয়েছিলেন, তারা যখন পাননি, তখন তারা কিন্তু অধিকাংশ জনই আর অভিমান করেননি। তাদের চোখের সামনে লেগে রয়েছে
ভানু আর তার অসহায় প্রতিবাদ না করতে পারা, আর আমাদের সমাজে 90টা মানুষের মতো চরিত্র যোগেশ, তাদের দুজনের বন্ধুত্ব, Chemistry. তাদের দুজনের দৃশ্যগুলো যখন মানুষ অভিনয় দেখে কখনো হাততালি দিয়ে ফেলছেন, আবার কখনো চোখ মুছছেন সিনেমা হলে বসে। আমি সিনেমাটির ক্ষেত্রে বলেছিলাম, ধূমকেতুর ক্ষেত্রে, যে আপনারা বন্ধু নিয়ে যান, পরিবার নিয়ে যান, আপনার শত্রুকেও নিয়ে যান, যদি কাউকে নিয়ে যেতে ভুলে যান তাহলে খুব কম দামি একটা জিনিসকে নিয়ে যান, যার নাম রুমাল। কারণ এমন সময় আসতে পারে প্রয়োজন পড়বে। আপনার চোখ আপনার কথা শুনতে নাও পারে, তখন তাকে সাহায্য করবে পকেট বা ভ্যানিটি ব্যাগ থেকে বের করা ওই রুমালের টুকরোটা। তুমি হল ভিজিটে যাচ্ছ, দেখছো এগুলো সামনে থেকে সব? ভয়ঙ্কর রকম সেগুলো। আমি এবং কৌশিক গাঙ্গুলি যাচ্ছি, তাদের কাছেও এটা বড় সারপ্রাইজ ছিল। সেই জন্যই হয়তো এই যোগেশ চরিত্রটা কেমন কি সেটা একটু আড়ালে লিখে দেওয়া হয়েছিল। আস্তে আস্তে তো উন্মোচিত হতে হয় অনেক কিছু, তো এটা পরম পাওয়া। আর তবে এসবের ক্ষেত্রে রিলিজ করবার, সিনেমা রিলিজের আগে থেকেই একটু সর্বনাশ দেব করে দিয়েছিল। যখন প্রথম আমাদের বড় প্রেস মিট হচ্ছে, দেব শুভশ্রীর যে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটা হলো বড় করে, যেখানে আমরা ছিলাম না, কারণ কাজগুলো ভাগ করা ছিল, কে কোথায় থাকবেন। এই দেশু থেকে, দেব শুভশ্রী থেকে দেরু হয়ে উঠবার গল্পের জায়গাটা আমি বলছি। প্রেস মিটে সব থেকে বেশি এটাকে ছড়িয়েছিল বললে কোনো অসুবিধা হয় না, বা বাড়তি আবেগ। সেই জায়গা থেকে দেব স্পষ্ট প্রেস মিটে ফস করে বলল যে, আমি একটা কথা বলতে পারি, যারা দেখবেন সিনেমাটা বুঝে যাবেন, ঠিক এইভাবে বলেছিল যে রুদ্রনীল ঘোষ কি পারফরমেন্স করেছে, মানে হি ইজ জিনিয়াস। বলতে গিয়ে আরও গল্প কতগুলো বলে ফেললো, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাবে নাকি, এসব বলেছে। আমার অভিনয় নিয়ে যখন এতই সবাই প্রশংসা করছেন, সবার প্রথম প্রশংসাটা কিন্তু দেব দীপক অধিকারী প্রকাশ্যে করেছিল। তখনও কিন্তু দর্শক জানেন না যে পোস্টারে দেব আর শুভশ্রী, রুদ্রনীল ঘোষের মুখ নেই, কেন তাকে লুকিয়ে রাখা হয়েছিল। প্রথম পাংচারটা দেব করে দিয়েছে। সো ইটস ইন্টারেস্টিং। আমার মনে হয় যে এই পারস্পরিক সম্মানবোধ পারফর্মারদের মধ্যে যখনই বেঁচে থাকবে, অন্তত অভিনয় করার ক্ষেত্রে ভালো কাজ, তখনই দারুণ দারুণ দৃশ্য তৈরি হবে। এমনি একটু 2021-এর পর থেকে কাজে ভাটা পড়েছে কিছু কারণে, কিন্তু আমার তো প্রচুর ভালো ভালো কিন্তু কাজ তার আছে। আগেও আমি বলছি যে আমাকে রোজ সিনেমা করতে হবে, জীবিকা তো, পেট তো, তার সঙ্গে সঙ্গে এটা কোথাও ভালোবাসাও তো, তাতেই আমাদের সামঞ্জস্যতা রাখতে হয়। আমাদের অনেক সময় অনেক চরিত্র করে ফেলতে হয়, যখন ভালো চরিত্র, ভালো গল্প, পছন্দ মতো গল্প পাচ্ছি না, কিন্তু আমাদেরও তো সংসার চালাতে হবে, অবশ্যই পরিবারকে নিয়ে চলতে হবে, আমাদেরও তো ইলেকট্রিক আছে, তার বিল আছে, অবশ্যই আমাদেরও তো একটা গাড়ি আছে, তার তেল আছে, আমাদেরও তো রেশন বাজার যেতে হয়। তাই অনেকে অভিমান করেন পয়সার জন্য করেছে। মানুষ তো পয়সার জন্যই অফিস যায়, ট্রেন বাসে কোনো গোঁতা খায়, পা মারিয়ে দেয়, পাশের লোকটা দাঁড়ায় বগল তুলে, যার বগলে দুর্গন্ধ। কিন্তু যেদিন আমি পরিশ্রমের পর ওই মাইনেটা পাই, আমার ওই কনুইয়ের গোঁতা, পা মারানো, এগুলো নজরে পড়ে, বাসের ঝগড়াগুলো না। প্রথমেই মনে পড়ে যে আমার বউ বাচ্চা বা প্রেমিক প্রেমিকার জন্য বা মা বাবার জন্য কোনটা কিনবো, বাড়ির কথা মনে পড়ে। সো এগুলো জড়িয়েই থাকে। দেখো, এর আগে খুব ঘটা করে আমরা সবাই মিলে গৃহপ্রবেশ বলে যে সিনেমাটা ইন্দ্রদীপ দাশগুপ্তের, সেটা তুমুল জনপ্রিয় হয়েছিল, এবং সেখানে কিন্তু প্রত্যেকের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময় আমরা হল ভিজিটে গিয়ে, ছবির সাবজেক্টের মধ্যে একটু কন্ট্রাডিকশন ছিল, এটা হোমোসেক্সুয়ালিটি বিষয় ছিল, আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা কেমন করে নেবেন, আমরা বারবার চিন্তা করেছি। যতই সত্যি সাবজেক্ট হোক, অনেক সময় বেশি সত্যি করা হয়ে গেলে না, নিতে একটুখানি অস্বস্তি হয়। কিন্তু পরমুহূর্তে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সমাজে আমাদের মায়েরা, দিদিরা, মাসিরা, পিসিরা আমাদের থেকে অনেক এগিয়ে গেছেন। তারা এসে ব্যাখ্যা করেছেন এই সিনেমাগুলো হওয়া দরকার, তারা জড়িয়ে ধরেছেন আমাদের। তো ভালোবাসা পেয়েছি, পাই, তো ফলত সেটা তো একটা দারুণ পাওয়া। তো তাই আমার চ্যাপলিন বলি, ভিঞ্চিদা বলি,
শিবপ্রসাদ নন্দিতার অ্যাক্সিডেন্টে আমার চরিত্র বলি, যেখানে কলকাতার রাস্তায় 5 বাস দিনে এই চালাচ্ছ। বড় বাস শিখে চালিয়েছি, যে কোনো মুহূর্তে আমার হাতে স্টিয়ারিং, রাস্তায় মানুষ। হিন্দি সিনেমার ইতিহাসেও এই কোন অভিনেতা এই ঝুঁকি নেননি। প্রচন্ড সাহস করে করতে হয়েছে। এবং সেই সময় সেই সিনেমায় আমাদের এক বন্ধু ছিল ইভানা দত্ত। গল্পে ছিল যে একটা বাচ্চা ব্রেক ফেল হওয়া আমার বাসের চাকার নিচে চলে আসে, যেটা নিয়ে গল্পটা। দেবশঙ্কর দাস, শিবপ্রসাদ, অসাধারণ সব পারফরমেন্স, কাঞ্চনা মৈত্র, মানে কাকে ছেড়ে কার কথা বলবো। তো সেখানে আমার দম আটকে এসেছিল যখন আমার হাতে স্টিয়ারিং, আর আমি দূরে দেখতে পাচ্ছি যে ইভানার বাচ্চাটা অভিনয় করছে, ও দাঁড়িয়ে রয়েছে। বাসটা ফুল স্পিডে নিয়ে গিয়ে থামাতে হবে। আমি বাস শিখেছি মাত্র 4 দিনে। এটা তো মুম্বাই নয় কি যে ভয়ঙ্কর তোমার সে অভিনেতাকে সময় স্ট্রেস। 1 মাস 2 মাস তাকে অভিনয়ের জন্য পুরো টাকাটা দিয়ে বুক করে তাকে বাস চালাবার জন্য প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে, যেটা রাস্তায় শুটিং হচ্ছে। বহু মানুষ, আমি যখন বাস নিয়ে শুটিং করছি, বাসের ভেতরে ক্যামেরা, পথ চলতি মানুষ ভাবছেন তার রুটে যাওয়ার বাস এসছে, হাত দেখিয়ে দাঁড়াচ্ছেন, বাসের কাছে চলে আসছেন। আমি যদি ঠিক টাইমে ব্রেক না মারি, আমার বাসের ভেতরে থাকা প্যাসেঞ্জাররাও ব্রেক মারলে হুমড়ি খেয়ে পড়বেন এবং রাস্তায় রক্তাক্ত কাণ্ড হয়ে যাবে। তো অনেক মনোসংযোগ করে, অনেক চাপ নিয়ে এক্সপ্রেশন বজায় রাখতে হবে। সো এই যে তুমুল কঠিন একটা চ্যালেঞ্জের সামনে অভিনেতাকে ফেলা, এটা যতটা যন্ত্রণা ততটা দায়িত্বের, আর তার ফল ততটা আনন্দের হয়। উই দ্য অ্যাক্টার্স, এটা আমাদের কাছে পুরস্কার। যত কঠিন চরিত্র, যে চরিত্রগুলো অনেকে ফেলে দেয়, নেই না, ফেলে দেয় কি না নিতে সাহস পায় না, হতে পারে অভাব থেকে। পরিবেশ কিন্তু মানুষকে তৈরি করে যে ফেলে দেওয়া জিনিস দিয়েও কি অপূর্ব জিনিস বানানো যায়। ঠিক তেমনই হয়তো কিছু কিছু অভিনেতা আছেন যাদের সারাক্ষণের চেষ্টা চলে, যে চরিত্রের মধ্যে কিছুই নেই, সেখান থেকেও বিশাল কিছু বের ওই করে আনবো। থালকুড়ি পাতার মতো জঙ্গলের মাঝখানে স্যাঁতস্যাঁতে জায়গায় হয়ে আছে, কিংবা ওই কলমি শাকের মতো জলের ওপরে অনাদরে বেড়ে উঠেছে। কে বলতে পারে? সেটাকে যদি একটু যত্ন করি, হয়তো বাকিরা ব্যস্ততার জন্য সেই চরিত্রগুলোর দিকে তাকাচ্ছেন না, তাহলে যদি একটু পরিশ্রম করি, একটা সুখাদ্য সুপুষ্টির একটা খাবার হতে পারবে দর্শকের জন্য। এইটাই কোথায় একটা অভিনেতার তৃপ্তি, এবং সেটা নিয়ে বাঁচতে চাই। তুমি এটা বহুবার প্রমাণ করেছো। কিন্তু রুদ্রদা, একটু পেছন দিকে চলে যাই, তোমার শুরুটার দিকে চলে যাই। শুরুটা কিরকম ছিল? তোমার প্রচুর স্ট্রাগল ছিল, তুমি বলতে চাও না? দেখো, স্ট্রাগল আমি নিজে মনে করি প্রত্যেকটা মানুষ, আমাদের এই গল্প আড্ডা, দেখো যারা দেখছে বা দেখছেন, তারা কেউ তোমার আমার কাছাকাছি বয়সী হতে পারে, ছোট হতে পারে, বা বয়সে বড় হতে পারে। প্রত্যেকটা মানুষ যে জীবিকার হন না কেন, তার নিজের মতো করে একটা স্ট্রাগল আছে, এবং তিনি তার স্ট্রাগলের গল্পের হিরো। কিন্তু তবুও আমি তোমার লাইফের স্ট্রাগলটা সম্বন্ধে একটু জানতে চাই। দেখো, শুধু আমি একটাই কথা বলবো এই ক্ষেত্রে, আমি, রাজ, কাঞ্চন, পরমব্রত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, বিশ্বনাথ বসু, আরও কয়েকজন মানুষ যাদের হয়তো অনেকে চিনবেন না, তাই সেই নামগুলো নিলাম না। আমরা একটা স্বপ্ন দেখতাম যে এই অডিও ভিজুয়াল যে ইন্ডাস্ট্রি চলছে, টেলিভিশন বা ফিল্ম, সেটার না ধরন পাল্টাতে মানুষ চাইছেন, কিন্তু যারা এগুলো বানাচ্ছেন, সেই অভিনেতা, সেই চিত্রনাট্য লেখক, সেই পরিচালক, সেই মিউজিক ডিরেক্টর, তারা বোধহয় মানুষের পছন্দের জিনিসগুলোর জানতে পারছেন না। তাই বদলটা আসার দরকার, নাহলে মানুষ বোর হবেন। যদি সরে যান, তাহলে এতগুলো টেকনিশিয়ান, এতগুলো আর্টিস্ট, এতগুলো কর্মী, তাদের কি হবে? কি করে তৈরি হয় মানুষের এই ভালোবাসার খাবার, সিনেমা বা অডিও ভিজুয়াল, সেটা আজকের দিনের ভাষায় ওয়েব সিরিজ হোক বা সিরিয়ালস হোক, সেই গল্পগুলো পৌঁছবে কি করে? টেলিফিল্ম ছিল আগে। কারেক্ট। তো সেই সময় আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম, আমাদের বাড়ির নাম ছিল আল কায়দা। কেন নাম দেওয়া হয়েছিল? টালিগঞ্জ
টালিগঞ্জের কাছে গাছতলা বলে একটি জায়গায় সীতারাম রোডে আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। সেই সময় বাড়ি ভাড়া ছিল ১,৫০০ টাকা। তো বাড়ি ভাড়া দিতে গিয়েই আর কি সবটাই শেষ হয়ে যেত। আর সেই সংসারে রোজগারে কর্তা বলতে শুধু আমিই ছিলাম। তাও কেমন রোজগার করতাম, মাসে হয়তো ৪-৫ দিন শুটিং করতাম, তা দিয়ে 4টে পেট চালাতে হতো। আমি পেট চালিয়ে কারোর উপরে কৃতজ্ঞতা করিনি, উপকার করিনি। এটা আমাদের দায়িত্ব ছিল যে একে অপরের হাত মজবুত করে ধরা। শুটিংয়ের সময় যদি একটা বিস্কুট আসতো আমরা খেতাম না, বাড়ি নিয়ে আসতাম, যদি খিদে পেলে ভাগ করে খেতে পারি, শেয়ার করে খেতে। আমরা ঘুম থেকে উঠতাম, যদি কাজ না থাকতো, অধিকাংশ জনেরই কাজ থাকতো না। রাজ এসেছিল তো অভিনেতা হতে, তারপর ধীরে ধীরে ডিরেকশনের ওপরে টান, কাজ শেখা, তারপর আজকের সফল রাজ চক্রবর্তী হয়ে ওঠা ঈশ্বরের আশীর্বাদে, মানুষের ভালোবাসায়। কিন্তু ঘুম থেকে আমরা উঠতাম 11:30টার সময়। কারণ কি? সকালবেলা ঘুম থেকে উঠলে ব্রেকফাস্টের খরচ, তারপর আবার লাঞ্চের খরচ। যদি 11:30টায় ঘুম থেকে উঠি তাহলে 2টো খাবার বেঁচে গিয়ে একটা খাবার হয়ে যাবে, কারণ পয়সা নেই। সেখান থেকে টালিগঞ্জ অবধি আমরা অধিকাংশ সময়তেই আসতাম হেঁটে হেঁটে, কারণ অটোর 3.5 টাকা ভাড়া, 3 টাকা ভাড়া দেওয়ার মতো আমাদের টাকা ছিল না। পাল্টাবার চেষ্টা করতাম, আলোচনা করতাম কনস্ট্যান্ট। দুঃখটাকে দুঃখ না মনে করে ভয়ঙ্কর এনজয় করতাম আমরা। সারাক্ষণ হাই করতাম নিজেদের অভাবটাকে নিয়ে, কিন্তু সতর্ক থাকতাম যে আচ্ছা ভালো কাজ কি করতে পারছি। আমি আর রাজ অ্যাকচুয়ালি একটা থালাতেই ভাত খেতাম। আমরা অ্যাকচুয়ালি এক থালার বন্ধু। অনেকে বলেন যে এক থালার বন্ধু, কিন্তু তাদের থালাগুলো আলাদা করে কিনবার পয়সা ছিল। আমাদের থালা কেনার পয়সা ছিল না। একটা স্টিলের থালা, সেখানে ভাত রেখে মধ্যিখান দিয়ে আমি আঙুল কেটে দিতাম, কারণ আমি ছিলাম রোজগেরে কর্তা। থালার ওদিকে রাজ বসতো, এদিকে আমি বসতাম। আর আমি খুব মাছ খেতে ভালোবাসতাম। যদি কখনো মাছ বরাতে জুটে যেত, আমি সারাক্ষণ একটু বড় কোন পিসটা, আমি রোজগেরে কর্তা বলে না, এটা আমার মাছের ওপর একটা অধিকার, নজর রাখতাম যে রাজ অন্য কোনো কথা বললে আঙুল এরাম করছে কিনা, টুক করে হয়তো এটা টেনে নেবে। সো সামাও কোথাও ওই যন্ত্রণাটাই আমাদের আজকে আনন্দ দেয়। প্রচুর স্ট্রাগল আছে। কাঞ্চন সেলুনে কাজ করতো, চুল কাটার অর্ডার নিত, কার কেমন চুল কাটা হবে। দোকানে দোকানে গিয়ে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা বলেও গল্পটা বলতে হবে, কারণ আমার দেশে তো সিগারেট বিক্রি হয়। এই সিগারেটটা কিনুন, নতুন এসছে, এটা কিনলে একটা লাইটার পাবেন বলে এটা পান গুমটির দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা ওই রোগা চেহারা নিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়তো। যদি একটাকে ওই প্যাকেটটা কেনে। আমি মাছের ওষুধ বিক্রি করতাম, বিজয়গড়ে অফিস ছিল। আমার প্রথম কলকাতা দেখা বড় করে ওই কারণেই। তার আগে হাওড়া থেকে আসতাম, সেকেন্ড ব্রিজ, যেটা দ্বিতীয় হুগলি ব্রিজ, আজকে নবান্ন হয়ে গেছে, সেগুলো সবে তৈরি হয়েছে। ওই হুগলি ব্রিজ দিয়ে বড় লোকদের গাড়ি যেত, আর আমরা লাল চোখ করে হাওড়ার দিক থেকে তাকিয়ে থাকতাম। আমার হাওড়া সাঁতরাগাছি স্টেশন বাড়ির সামনে, বড় লোকদের গাড়ি যাচ্ছে, কারণ একমাত্র প্রাইভেট কারেরই তখন প্রথম দিকে অনুমতি ছিল ব্রিজে চড়বার। তারপর হলুদ ট্যাক্সি, ট্যাক্সিতে উঠবার পয়সা নেই। তারপর আমার এক বন্ধু হাওড়ায় আছে, তার নাম উত্তম ঠাকুর, বিহারীও। ও ট্যাক্সি চালাতো। ওর ট্যাক্সির হেল্পারের সিটে বসে প্যাসেঞ্জার তুলতে তুলতে আমি চলে আসতাম কলকাতায় রিহার্সাল করতে, থিয়েটার করতে। নন্দনে আড্ডা মারতাম, রবীন্দ্র সদন চত্বরে আড্ডা মারতাম। সেখানে খরাজ মুখার্জি, শান্তিলাল মুখার্জি, চন্দন সেন, রাজেশ শর্মা, কৌশিক সেন, এই আজকের যারা দাপুটে অভিনেতা, মানে এত ভ্যারাইটি অ্যাক্টার মুম্বাইয়ের কাছে আছে কিনা জানি না। তো বাংলাতে তারপর পরাণ বন্দ্যোপাধ্যায়, এদের দেখতাম। তারপর তাদের সঙ্গে আলাপ হতো, থিয়েটার করতাম, থিয়েটার দেখতে যেতাম। সেখান থেকেই
সুবীর মুখার্জি বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি কাউকে একটা মিমিক্রি করছিলাম, আমাদেরই চন্দন সেন বা কাউকে, হ্যাঁ সত্যি এটা যে করতে হবে ডাডা ডা করে যেরকম চন্দনদা বলে, সেইরকমই আর কি কোনো একটা কিছু দেখে সুবীর মুখার্জি সে বলে একটা চরিত্র আছে করবে। আমি তখনও জানি না কীভাবে শুটিং হয়, কোথায় কী হয়। তখন রূপকথা বলে একটা ধারাবাহিক চলছে দূরদর্শনে, আর তখন আমার ওই থিয়েটার, ছাত্র রাজনীতি অত আগে। তো বাস ওই প্রথম শুটিং করতে গেলাম, তখন জানতে পারলাম যে না আসলে সিরিয়ালের যে সুন্দর ঘরবাড়িগুলো দেখানো, আমি ভাবতাম ওগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা হয় না। তো যাই হোক, সে সময় মজার ঘটনা হচ্ছে যে আমি অভিনয় করে পেয়েছিলাম 150 টাকা, আর আমার সঙ্গে তখন অ্যানিম্যালরা অভিনয় করতে পারতো, ডগিরা, কুকুরেরা। একটা অ্যালসেশিয়ান কুকুর, সে দেখেছিলাম তার মালিককে পেমেন্ট দেওয়া হচ্ছে 700 টাকা। আমি এবং আরেকজন অভিনেতা ছিল, তিনি আমায় বললেন আমরা কুকুরের অধম, দেখো কুকুরের পেমেন্ট বেশি। ঠিক আছে, তো শুনে এখন ধরো তুমি হাসছো, সে সময় মনের অবস্থাটা কি ছিল? কষ্ট হতো, এটা নিয়ম। তারপর আস্তে আস্তে ভাঙতে হয়েছে, আমাকে ভাঙতে হয়েছে। তখন ইন্ডাস্ট্রির নিয়মের জায়গা ছিল যে ফর্সা না হলে অভিনেতা নয়, আর ফর্সা এবং লম্বা হলে দারুণ অভিনেতা। রুদ্রনীল ঘোষ, তাকে কাজের লোকেরই চরিত্র দেওয়া হয়েছিল। ইটিভি বাংলাতে একটা সিরিয়াল আসতো 1 নম্বর মেশবাড়ি, সেখান থেকেই সে সারা বাংলায় জনপ্রিয় হয়। সেখানে সুভাষিস মুখার্জি, চন্দন সেন, এই আমি যাদের অভিনয়ের ভক্ত, যাদের থেকে আমি অভিনয় শিখেছি, তাদের মধ্যে থেকে মানুষ আমাকে জনপ্রিয় করে তুললেন। সো কাকে মানুষ ভালোবাসবেন এটা তো কোনো সীমারেখা বা সিলেবাস হয় না। কিন্তু রুদ্রদা, কোথাও তুমি ভাবো আজও কিন্তু, আমি গোটা ভারতবর্ষের কথা বলছি, আজও কিন্তু সৌন্দর্য দিয়ে বিচার করা হয় কে হিরো হবে কে হিরোইন হবে। এটা একমাত্র দক্ষিণ, তারা কিন্তু সপাটে চড় মেরে উড়িয়ে দিয়েছে। সত্যি তাই। দক্ষিণ ভারতের দিকে যদি আমরা তাকাই, তো তাহলে কিন্তু সেখানে যারা হিরো বা হিরোইন হন, চরিত্র অনুযায়ী কাকে মানুষ বেশি, কার সঙ্গে রিলেট করতে পারবেন, মেলাতে পারবেন, হ্যাঁ এটা আমি, নালে ধনুষ। ধনুষ আর আমাদের কাঞ্চনের চেহারার কি তফাৎ ছিল, কি তফাৎ ছিল। সত্যি কথা বললে কিন্তু। তো তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দক্ষিণ ভারতকে নকল করা হতো টেকনিক্যালি, কিন্তু এখানে হিরো খুঁজতে গিয়েই হিরো মানে লম্বা হতে হবে আর ফর্সা হতে হবে। এটা কেন জানি না, এক একটা নিয়ম এক একটা সময় চলে, কিছু করার নেই। আমরা দক্ষিণ ভারত থেকে প্রযুক্তি নিয়েছি, দক্ষিণ ভারতের ক্যামেরাম্যান আসতো, দক্ষিণ ভারতের মিউজিক ডিরেক্টর দিয়ে মিউজিক করাবার চেষ্টা হয়েছে, একটা সময় তো গেছে, কিন্তু দক্ষিণ ভারতের অভিনয় ধরনটাকে আমরা নিইনি, অভিনেতাদের চেহারার ধরনটাকে আমরা নিইনি। হ্যাঁ, তুমি ভাবো না ওখানে বিজয় সেতুপতি, হ্যাঁ যদি ভাবো তো লম্বা চড়া গদগদে চেহারা তার, তো কোথায় আমাদের এখানে হয়নি। আমার নিজের একটা মনে হয়েছে, আমি জানি না এটা কতটা ঠিক বা ভুল, আমরা হিরো হিসেবে তাদেরই মানতে ভালোবাসি যারা কমেন্ট করবে, যারা নির্দেশ দেবে, যাদের কথায় কোনো একটা ঘটনা ঘটবে। প্রায় 200 বছর ধরে আমাদের যারা কমেন্ট করে এসছে যে ইংরেজ, তারা ফর্সা ছিলেন, সাবকনসিয়াসে থেকে তারা গেছে। লম্বা ছিলেন, এবং তারা কমেন্ট করতেন বা নির্দেশ দিতেন, সে অনুযায়ী এই অবিভক্ত বাংলা চলতো, যা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল, রাজধানী ছিল। তো তাহলে কি দাঁড়ালো, আমাদের মনের মধ্যে কি সেই হ্যাংওভার কোথাও লুকিয়ে নেই? কেমন? তো যাই হোক না কেন, সেগুলো পাল্টাবার চেষ্টা করতাম আমরা। পাল্টেছে, অনেকটা পাল্টেছে, পুরোটা নয় কিন্তু অনেকটা পাল্টেছে, অনেকটা ইজ মোর দ্যান এনাফ। নালে কোনোদিন আমাকে নিয়ে চ্যাপলিন হতো, আমাকে নিয়ে ঋত্বিককে নিয়ে ভিঞ্চিদা হতো না। তো চেষ্টা আমাদের করতে হবে, আমাদের ফেলিয়ার থেকেই শিক্ষা নিয়ে সাকসেসের দিকে কোনটা রয়েছে, মানুষ কি বলতে চাইছেন। আসলে আমার যেটা মনে হয়, এটা আমি ভুল হতে পারি জানি না, প্রযোজক পরিচালক যদি বিখ্যাত হয়ে যান, তখন তারা জনমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কেন বলছো এটা?
কারণ তিনি আর বাজার যান না। মানুষকে study করা ঢ্যাঁড়সের ছেড়ে ডগাটা দেন। ভেঙে এই বুড়ো ঢ্যাঁড়স দিচ্ছ বলে ঝগড়া করেন না। মাছের কানকো তুলে টকটকে লাল আছে না খয়েরি হয়ে গেছে, টাটকা না পচা, সেই অভিজ্ঞতা থেকে সরতে সরতে যান। তিনি আজ থেকে 10 বছর আগে যে সাধারণ জীবনটা যাপন করতেন, যে জীবনটা আজকে অনেক পাল্টে গেছে, আজকে মধ্যবিত্তের বাড়িতেও এসি এবং চ্যাপটা টিভি লেগে গেছে, সেই তফাৎটা হয়তো কোথাও ফাঁক থেকে যায়। প্রযোজক পরিচালকদের মাঝখানে তারা বিখ্যাত হয়ে তো কোনো দোষ করেননি। ধরো আমি তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে ফলো করব, তোমার অভিব্যক্তি, ওঠা বসা চলা কথা বলার ধরন ভুরু কুচকোনো, কিন্তু তুমি যদি দেখে ফেলো আমি তোমায় কপি করার চেষ্টা করছি বা তোমার চরিত্রটাকে তোলবার চেষ্টা করছি, তুমি কনসাস হয়ে যাবে না? অবশ্যই। আমরা রাস্তাঘাটে বেরোলে ধরো দেখতে পাই, আমি তোমায় দেখাচ্ছি, এইরম করে নাক খুঁটছে কিছু লোক। আমরা সঙ্গে সঙ্গে কি করি? এই বলে চোখ সরিয়ে নিই। কিন্তু সেই ভদ্রলোক কে যেন বলেছে নাকের ভেতরে এমন একটা হিরে রাখা আছে যার দাম 200 কোটি টাকা, তোমায় খুঁজে পেতেই হবে। সে কিন্তু আঙুল ঠেলে ঠেলে প্রায় ঘিলু দিয়ে বার করে দেবে, সেটা খুঁজে যাচ্ছে তন্ময় হয়ে। আমরা তার দিকে তাকাই না, তাকাই না, চোখ তাকাই সরিয়ে না। নিই। কারেক্ট। আবার কেউ কেউ ওই আঙুল বার করে আর হাত ধোন না, কেউ জামাতেই মুছে নেন। আবার কেউ কেউ প্রয়োজন হয়েছে নাক সুরসুর করছে, কি করবে? মেয়েরা এই বিষয়ে অত্যন্ত বুদ্ধিমতী, তাদেরও নাক আছে, তাদেরও সুরসুর করে, তারা তখন হ্যাঁ আসলে কি করতে হবে টুক বলে চুলকে নিল। এবার অভিনেতাদের না সব কটা জিনিস ফলো রাখতে হয়। ব্যক্তিগত জীবনে যেটা অপছন্দ সেটাও দেখতে সেটাকে হবে। খুঁটিয়ে দেখতে হয়। ব্যক্তিগত জীবনে রুদ্রনীল ঘোষের আড্ডা মারতে ইচ্ছা করছে ধরো ABCD এই 4 জনের সঙ্গে, আর অপছন্দ হচ্ছে হয়তো XYZ কে। কিন্তু চাপটা অভিনেতাদের এটা হয় যে কাল ABCD ধরনের চরিত্রগুলোই তাকে করবার জন্য আসবে না, XYZটাও আসবে। তাহলে যে তোমার পার্সোনাল লাইফে অপছন্দ তাকেও তোমায় ভালোবেসে পর্যবেক্ষণ করতে হবে। কেউ কেউ দূর থেকে ভেবে ফেলেন আচ্ছা এর সঙ্গে আছে ওর সঙ্গে আছে, আগে না, আগে না। ওই কনুইয়ের খোঁচা খেতে খেতে অফিসে গিয়ে প্রথম মাইনেটা পাওয়ার মতো, ওটা আমার অপছন্দের। সো ইটস লাইফ। এবং অভিনেতাদের চাপটা না এখানে যেটা হয়, এই আমরা পরিচিত হয়ে গেলে বা কোট আনকোট সেলেব হয়ে গেলে বা বিখ্যাত হয়ে গেলে বা পরিচিত হয়ে গেলে, এই যে মানুষের নজরবন্দি হয়ে যায়, অসুবিধা হয় তাতে। প্রবল অসুবিধা হয়। প্রযোজক পরিচালকের মতোই সে বাকি জীবনটাকে খুঁটিয়ে দেখতে পারেন না। ইভেন চিত্রনাট্যকার বা যারা গল্প লিখিয়ে, তারাও যখন পরিচিত হয়ে যান, গল্প লেখা হয় কোত্থেকে? আমার এই সমাজ থেকে, মানুষের জীবন থেকে। চরিত্রগুলো তো আমার সমাজেই ঘুরে বেড়াচ্ছে। পরিচালক প্রযোজকদের কাছে এই সাধারণ যে জীবন, সেটার সঙ্গে মেলামেশা বা করবার যে দূরত্বটা খুব স্বাভাবিক কারণেই তৈরি হয়, সেটা না কোথাও একটু ড্র্যাগ করে। আবার কিছু কিছু পরিচালক লেখক এরম রয়েছেন যারা কিন্তু জীবনকে বোঝবার চেষ্টা করেন, হয়তো খবরের কাগজ পড়ে বা গাড়িতে যেতে যেতে গাড়ি থামিয়ে কালো কাঁচ দিয়ে কোথাও একটা ঝগড়া দেখছেন, কোথাও প্রেমিক প্রেমিকার তর্ক দেখছে, কোথাও রাস্তায় হয়তো আনাজ বিক্রি করা বাবাটা হয়তো আলু আর পটল নিয়ে বসে রয়েছেন, তার পাশে ছাতা মাথায় তার বাচ্চা ছেলেটা দুলে দুলে বই নিয়ে পড়ছে রাস্তার উপরে, এটাও সে দেখছেন। এইখানে সেই ব্যারিয়ারগুলো কাটাতে পারেন। সো উই মানে অল আর ওয়েটিং ফর দিস। তুমি কিভাবে করো এখন এটা? আমি সারাক্ষণ করি, সারাক্ষণ, ইচ অ্যান্ড এভরিবডি। কালকে আমাকে রাজরানী হতে হবে, পরশু আমাকে নকরানিও হতে পারে। তো এটাই আমাদের নিয়ম। এখন প্রত্যেকেই স্বতন্ত্র। নিজস্ব আমার খবরের কাগজ আছে, যার সম্পাদক আমি, তার নাম সোশ্যাল মিডিয়া, আমার অ্যাকাউন্ট, আমিই ছাপবো। বাবা মা তাকে যদি কোনো কথা বলে, হ্যাঁ তুই এটা করছিস না কেন, কেউ কেউ তো উত্তরই দিয়ে দেয়, এরকম করে কথা বলবে না মা, আমার কত ফলোয়ার জানো। তো উই কান্ট ইগনোর দ্যাট। এটা ইগো তৈরি হয়েছে না, এই জায়গাটায় একটা কথা বলতে হবে রুদ্রদা, মানে এই সোশ্যাল মিডিয়ার ফলোয়ার থেকে তো অভিনেতা অভিনেত্রীও নির্বাচন হচ্ছে এখন। হ্যাঁ, এবার যিনি নির্বাচন করছেন তিনি বুঝতে পারবেন। দেখো, শহরের মানুষ যতবার না গ্রামে গেছে তার থেকে বেশি ইনস্টাগ্রামে যায়। এটা তো একটা গ্রাম।
রিয়ালিটি। কেমন গ্রামে যা যা পাওয়া যায় ওখানেও তাই তাই পাওয়া যায়। খুব ভালো করে দেখবে, শস্য শ্যামলা, ঠিক আছে? মানে তুমি যেখানেই খোঁজবার চেষ্টা করো কোথাও না কোথাও রত্ন তুমি পেয়ে যাবে। কিন্তু আমার কথা, ইনস্টাগ্রামে এমন এমন কিছু প্রোফাইল আছে, এমন এমন কিছু মানুষ আছে যিনি সারাদিন শাড়ির ছবি দিচ্ছেন, বা সুন্দর করে কি করে শাড়ি পরা যায় সেটা তিনি শেখাচ্ছেন, বা কি করে শাড়ি না পরা যায় সেটাও যিনি শেখাচ্ছেন। তাদের মিলিয়ন্স ফলোয়ার, অত ফলোয়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের রেসপেক্টেড ফাদার ফিগার, তারও নেই। তো তাহলে কি তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে বিরাট গুণী? এরকম প্রচুর মানুষ আছে যাদের সারাক্ষণ গরম লাগে, হ্যাঁ, ভয়ঙ্কর গরম, আর ওদের বাড়ির এসিটা খারাপ, আর বাড়িতে উনুন জ্বালিয়ে রেখে দিয়েছে, ক্যামেরায় ধরা পড়েনি, নাহলে ওদের এত গরম লাগবে কেন? তাই না? আমাদের সহানুভূতিশীল হতে হবে ওদের উপরে, নিন্দে করলে হবে না। কিন্তু ভেবে দেখো, এবার তাদেরকে তাদের কেউ কেউ চুজ করছেন। আমার তাদের উদ্দেশ্যে একটাই বলার, কারুর প্রবল গরম লাগতে পারে, কারুর প্রবল শাড়ি পরার ইচ্ছা হতে পারে, আবার নাও হতে পারে। তিনি কি অভিনয়টা জানেন? কারণ তিনি যখন কোনো একটা চরিত্রে অভিনয় করতে আসছেন তখন লোকে অভিনয় দেখতে আসেন, তিনি জানতেই পারেন। তিনি ইউটিউবার হতে পারেন, তিনি ইনস্টাগ্রামের কোনো গ্রামের পঞ্চায়েত প্রধান হতে পারেন, সবাই আসুন, কিন্তু ওই কাজটাকে তিনি জানেন। নাহলে যার খুব গরম লাগে, হয়তো সেই জন্যই তার বিভিন্ন মিলিয়ন্স ফলোয়ার, তিনি যদি অভিনয় করতে আসেন, আরে তার 2 মিলিয়ন দর্শক হয়েছে তার গরম লাগে বলে, তার অভিনয় দেখবার জন্য দর্শকটা নয়। তো আমার যা মনে হয় যে যারা সিলেক্ট করছেন, এর মধ্যে মধ্যে থেকে কি ভালো ভালো ছেলে মেয়ে পাওয়া যায় না? নিশ্চয়ই যাচ্ছে। আমি অন্তত যারা অভিনয় করতে চান, অভিনয় ভালোবাসেন, আমি সেই বন্ধুবান্ধব বা সেই মানুষদের আমি একটা পরামর্শ দিতে চাই, আমি রেজাল্ট পেয়েছি বলে বলছি, অ্যাক্টিংয়ের রিলস বানান। আপনার প্রিয় অভিনেতা, প্রিয় অভিনেত্রীর বলা ডায়লগ বা মুহূর্তগুলো, সেগুলো নিয়ে আপনি রিল বানান। তো তাহলে প্রযোজক, পরিচালক, যারা কেউ এই সোশ্যাল মিডিয়া থেকে নতুন ধরনের অভিনেতা অভিনেত্রী খোঁজবার চেষ্টা করছেন, তাদের পক্ষে আর কার গরম লাগে বলে সারাক্ষণ 10 মিলিয়ন ফলোয়ার, সেইখান থেকে কাউকে কাস্ট করতে হবে না। অভিনয় দেখে, আপনার অভিনয়ের রিলসগুলো দেখেই আপনাকে তারা কাস্ট করবেন, তাদের কাস্ট করা সহজ হবে। এটাই তো আমার পরিচয়পত্র হয়ে যাবে, আমি কে বা কি। তো যে কোনো কেউ ওয়েলকাম, কিন্তু তিনি সেই কাজটা জেনে আসুক, তার গরম লাগুক অকারণে বা না লাগুক। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর সঙ্গে সঙ্গীতা পডকাস্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। রুদ্রদা, আমরা তো অনেকক্ষণ ধূমকেতু নিয়ে কথা বললাম, কিন্তু আরও একটা মুভি, মানে যেটা নিয়ে এখন প্রচুর জলঘোলা হচ্ছে, দ্য বেঙ্গল ফাইলস। তোমার কি মতামত মুভিটা নিয়ে? প্রথম কথা হচ্ছে যে কিসের জল কে ঘোলা করছে? সে তো জল খেতেই হবে, এত গুলিয়ে জল খাওয়ার কি দরকার? এটা তো আমার মাটিতে হয়ে যাওয়া একটা অপ্রয়োজনীয় ইতিহাস, যেটার হওয়ার প্রয়োজন ছিল না। এবার যে ইতিহাসটাকে বহু রাজনৈতিক দল, বহু মানুষ, কেউ নিজেদের পাপ ঢাকতে, বা কেউ ওই 1946 গ্রেট ক্যালকাটা কিলিং, মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের জনক, যার নির্দেশে ডিরেক্ট অ্যাকশন ডের নামে জনসভা ডাকা হয়েছিল। উদ্দেশ্য কী ছিল? তারা অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে চায়। মানে আজকে যে বাংলাটা জুড়লে পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ হয়, একই সঙ্গে ছিল। সেই সময় মুসলিম লীগের অন্যতম নেতা ছিলেন পশ্চিমবঙ্গে হোসেন শাহ সুহরাওয়ার্দী, যাকে বলা হতো অবিভক্ত বাংলার নবাব বা মুখ্যমন্ত্রী। তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের বারবার অনুরোধেও যখন এই পশ্চিমবঙ্গর এই প্রান্তের মানুষেরা আমরা কেন পাকিস্তানে যাব, আমরা ভারতেই থাকব, এই দাবি তুলছেন, বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, কনিষ্ঠতম একজন ইন্টালেকচুয়াল, একজন পণ্ডিত,
তারা যখন বারবার দিল্লির কাছে দরবার জানিয়ে বলছেন যে পাকিস্তানের ঘেরাটোপে বাংলাকে ফেলবার চেষ্টা করবেন না, ততক্ষণে কমিউনিস্টদের সাহায্যে মুসলিমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না, তাদের আলাদা দেশ চাই বলে মোহাম্মদ আলী জিন্নার দল পাকিস্তান প্রায় নিশ্চিত করে ফেলেছে। তারপর তাদের চোখ পড়ল, ম্যাপটা প্রত্যেকেই ভাবুন, ওই মাথায় ডান দিকে হচ্ছে পাকিস্তান, পাঞ্জাবের গায়ে পাঞ্জাব কাটা হলো, আর তারপর এই কোণে যদি আমরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই ম্যাপটাকে দেখি, অবিভক্ত বাংলা যে দুটো জুড়লে, তারা বললেন ওখানে পশ্চিম পাকিস্তান পেয়েছি, আর একটা পূর্ব পাকিস্তান চাই, কারণ ওখানে 54% মুসলিম মানুষেরা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এই পশ্চিম পাকিস্তানের কারিগর জিন্নাদের উদ্দেশ্য ছিল কলকাতা শহরটা, সবকিছু রেডি তখন কলকাতায়। কারণটা কি ছিল, তারা অদ্ভুত রকমভাবে আমাদের যারা হিন্দু রয়েছেন মানুষ, যারা হিন্দু মুসলমান সবাই মিলে সব ধর্মের মানুষ একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি, তারা হঠাৎ করে একে অপরের শত্রু ঘোষণা করে দিল মোহাম্মদ আলী জিন্নাহ আর দিল্লি তদানীন্তন যারা পূজনীয় নেতা, তারা এটা প্রায় মেনেই নিলেন এবং ব্রিটিশ সরকার সেই অনুযায়ী চলতে শুরু করলো। ক্ষমতা হস্তান্তর হচ্ছিল তো ওই সময় টেবিলে বসে। আসলে যারা পশ্চিম পাকিস্তানি জিন্নারা বানিয়েছিলেন কমিউনিস্ট পার্টির সাহায্যে, তারা বুঝতে পেরেছিলেন যে আমরা পশ্চিম পাকিস্তান মানে আজকের যে পাকিস্তান পেলাম, কিন্তু এখানে শিল্প, সাহিত্য, ব্যবসা, বাণিজ্যের কিছু গুছনো নেই। শুধু পাঞ্জাবটুকু আমরা পেয়েছি, ফসল বা খাবারটা পেয়ে গেলাম, কিন্তু বাকিটার জন্য তাদের সাজানো গোছানো কলকাতার দিকে নজর পড়েছিল। আর মুশকিলটা হয়েছিল এই কলকাতায়, মানে আজকের যে পশ্চিমবঙ্গ, সেইখানটাতে প্রায় 83% হিন্দুর বাস। ওদের টার্গেট ছিল হচ্ছে কলকাতা, অফিস, আদালত, বন্দর, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, টইটুম্বুর। তাহলে ওই পাকিস্তানকে চলতে গেলে আর একটা পূর্ব পাকিস্তান দরকার। সেই সময় কমিউনিস্ট পার্টি কংগ্রেসের প্রবল বিরোধিতা করে বলেছিল যে কংগ্রেস ব্রিটিশের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এবং কমিউনিস্টরা চিরকালই বলে এসেছে ইয়ে আজাদি ঝুটা হ্যায়। তারা কোনোদিনই ভারতবর্ষের পতাকা তুলতেও না, যদিও রিসেন্টলি এখন তোলাতুলি শুরু করেছে এবং তুলতে গিয়ে উল্টো তুলে ফেলেছে। যাই হোক, সেই নিয়ে আনন্দ দুঃখ যারা করবেন তারা নিজেরাই করুন। এবং খুব অদ্ভুত রকমভাবে যেটা ঘটতে শুরু করলো, তদানীন্তন কমিউনিস্ট পার্টি জিন্নার ডাকা ডিরেক্ট অ্যাকশনটা, দেখুন এই নামটার মধ্যে কি করতে হবে জিন্নাহ বলে দিয়েছিলেন, মুসলিম লীগ কি করবে সেটা বলে দিয়েছিলেন। ডিরেক্ট অ্যাকশন ডে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে মাটিটা, এই অঞ্চলের যে বাঙালিরা, তারা যে বলছে আমরা পাকিস্তানে যাব না, পাকিস্তান হতে দেব না, এবং এটা ভারতেই থাকবে, ওদেরকে বোঝাও, যদি না বোঝে তাহলে ডিরেক্ট অ্যাকশনে নামো। তাই তিনি নাম দিয়েছিলেন সোজা কথায় ডিরেক্ট অ্যাকশন। নিশ্চয়ই যারা যারা শুনছেন তাদের সরলতা এতটা প্রগাঢ় নয় যে ডিরেক্ট অ্যাকশন যখন পরিণত বয়সের কোনো এক রাজনৈতিক নেতা বলেন, এবং যিনি দুরুম করে ইংরেজদের প্রিয় ছিলেন, মুসলিম ধর্মে যে যে খাবারগুলো নিষিদ্ধ সেগুলো খেতেন, এবং স্যুট কোট পরেই ঘোরাঘুরি করতেন, তার এই নির্দেশিকাটা কিভাবে ইয়েস করা হবে তারই পরিকল্পনা ছিল। 1946 16ই আগস্ট, হ্যাঁ 16 আগস্ট 1946, 16ই আগস্ট। 16ই আগস্ট
মুসলিম লীগের ডাকা জনসভা হয় সুহরাওয়ার্দীর নেতৃত্বে, তদানীন্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। মুসলিম লীগকে সাপোর্ট করে, অর্থাৎ অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে, এই দাবিতে তাদের সাপোর্ট দিয়ে ওই সভায় উপস্থিত ছিলেন স্বয়ং জ্যোতি বসু। তার কারণ তার আগে বেশ কিছু ছোট ছোট ইলেকশনে, রেলওয়েজ বোর্ডের ইলেকশন অমুক তমুক, এগুলোতে কমিউনিস্ট পার্টিকে হেল্প করছিল মুসলিম লীগ দল। যেমন পশ্চিম পাকিস্তানে কমিউনিস্ট পার্টি হেল্প করেছিল ওদের দাবিকে, ঠিক তেমনি কমিউনিস্টরা পূর্ব পাকিস্তান হওয়ার পক্ষে ছিল, এবং সেটা অনুযায়ী যে জনসভা ডিরেক্ট অ্যাকশন, সেখানে উপস্থিত ছিলেন তারা। সেখানে উর্দুতে ভাষণ দেওয়া শুরু করেন সুহরাওয়ার্দী। অর্থাৎ উর্দু কারা বুঝতে পারবেন? যারা উর্দু জানেন এবং সড়গড়, উর্দুভাষী মানুষ যারা রয়েছেন, কারেক্ট, যারা উর্দু জানেন বা উর্দু ভাষী। তার আগে, এই জনসভার আগে উর্দুতে লেখা লিফলেট বিলি করা হয়েছিল যারা উর্দু জানতেন সেই চত্বরগুলোতে। কলকাতা শহরে মুসলমান সম্প্রদায়ের মধ্যে কারা থাকতেন? অধিকাংশ মুসলমান সম্প্রদায় যারা বাঙালি, তারা কি? তারা অনেক সংখ্যায় কম ছিলেন, কারণ অধিকাংশ বাঙালি বাংলা জানা মুসলমান, যাদের মধ্যে অধিকাংশই পাসমান্দা বা কনভার্টেড হতেই পারেন। তো তারা কিন্তু মূলত ছিলেন হচ্ছে কৃষক, ঠিক যেমন আর 5টা আমাদের হিন্দু মানুষেরা, বাঙালিরা। শহর কলকাতাতে হিন্দু মেজরিটি মানুষই থাকতেন, তাদের সংখ্যা ছিল 83%, এবং তাদের আনুষাঙ্গিক ছোট ছোট কাজ করবার জন্য শ্রমিক হিসাবে বা সাহায্যকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের উর্দু স্পিকিং মুসলমান সমাজ, যারা মুসলিম লীগের কট্টর সাপোর্টার ছিলেন তারা, আর কতিপয় বাঙালি মুসলমান মানুষ, তাদের সংখ্যা বিরাট বড় বেশি ছিল না এই শহরে। এই উর্দুর ভাষণ শুনে তারা ঝাঁপিয়ে পড়লেন, লাফিয়ে পড়লেন ওই সভামঞ্চ থেকে। যেই সুহরাওয়ার্দীর ভাষণ শেষ হলো এবং কাটতে শুরু করা হলো বাঙালি হিন্দুদের। তো তারপর যেটা হলো, ধর্মতলা চত্বর থেকে তারা ছড়িয়ে পড়লেন চতুর্দিকে, উত্তর কলকাতা, মধ্য কলকাতা হয়ে গিয়ে ছড়িয়ে পড়লেন। সেই সময় গোপাল মুখার্জি, যাদের পাঁঠার মাংসের দোকান ছিল খুব বিখ্যাত, তার একটি আখড়াও ছিল। এই ভদ্রলোক একটু ডাকাবুকো টাইপের ছিলেন, তিনি এবং যুগলচন্দ্র ঘোষ, এনারা আলাদা আলাদা। তারা কিন্তু পরিষ্কার যখন দেখলেন যে এরা বাড়ি বাড়িতে ঢুকে লুটপাট চালাচ্ছে, ধর্ষণ করছে, তখন তারা প্রোটেক্ট করবার জন্য অস্ত্র তুলে ধরলেন। এবং তার সঙ্গে সঙ্গেই আশপাশের সময়তে সেম ঘটনাই ঘটল নোয়াখালীতে। এই ঘটনার পরে, ইমিডিয়েট পরে, তার অ্যাকশন হিসেবে নোয়াখালীতে পাকিস্তানপন্থীরা, ঠিক যেটা এখানে মুসলিম লীগ চাইছিল, তারা কোজাগরী পূর্ণিমার দিন রাত্রিবেলা তারা আক্রমণ করলেন হাজার হাজার হিন্দুকে। এই যে একটা অদ্ভুত বিভৎস যে ইতিহাস ছিল, সেই সময় গোপাল পাঁঠা, তিনি যদি না তার সহযোগী সঙ্গী সাথীদের নিয়ে যদি না অস্ত্র তুলে ধরতেন, তো তাহলে বাকি কলকাতায় হিন্দু শূন্য হয়ে যেত। এই গোপাল মুখার্জি, তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন বিধানচন্দ্র রায় কোন একটি কারণে, কিন্তু কোনোদিন গোপাল মুখার্জি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, ব্যক্তিগত যোগাযোগের মতো। এবং খুব অদ্ভুত রকমভাবে তারপর এই শেষ চ্যাপ্টারে যখন গান্ধীজি আসেন, যখন তিনি অস্ত্র জমা দিতে বলেন, তখন গোপাল মুখার্জি তার যে বিবিসিতে দেওয়া ইন্টারভিউ রয়েছে, অনেকে তো অনেক কথা এখন বলছেন, জাস্ট ইউটিউবে চলে যান, বিবিসিকে দেওয়া। উনি 2005 সালে মারা গেছেন। কেউ সম্মান জানাতে গিয়েছিল? কোনো মিডিয়া ঝাঁপিয়ে পড়েছিল যে মানুষটার জন্যে? ওদিকে ওই শ্যামাপ্রসাদ মুখার্জিরা, আর তারপরে গোপাল মুখার্জি, যার জন্য আমার বাবা দাদুকে কেটে ফেলা হয়নি বলে আমি জন্মেছি, তারা কেউ মিনিমাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন না। বরং কি করেছেন? যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী
কমিউনিস্ট নেতা জ্যোতি বসু ওই মঞ্চে উপস্থিত ছিলেন, তাই বামেরাই ইতিহাসকে লুকোবার চেষ্টা করেছে। কংগ্রেস তারাই ইতিহাসকে লুকোবার চেষ্টা করেছে, এবং তারপর কি জানি কেন বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূল তারা এই ইতিহাসকে আরো বেশি করে লুকোবার একটা চেষ্টায় যেন নেমেছেন। কেন, কি কারণে? আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আমি দেখব, আমার ইতিহাস জানবো, যন্ত্রণা দেখব, আমি আমার মাটির ইতিহাস জানবো না? ভাই, মুসলিম লীগ দল তো আজকে আর এক্সিস্ট করে না, তো তাহলে কাদের আপত্তি? ট্রেলার দেখেই যারা হই হই করছেন, যারা টোপাগ্যান্ডা বলে মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, কাইন্ডলি একটু সত্যিটা কি হয়েছিল সেটা নিয়ে এতগুলো দিন ধরে আপনারা কোনো সিনেমা বা বই লেখেননি কেন? এই অনেকে যারা বলছেন প্রোপাগ্যান্ডা, তাদের প্রশ্ন নম্বর 1, তাহলে বলুন যে পরিষ্কার 1946 16 আগস্টে গ্রেট ক্যালকাটা কিলিং হয়নি, সব মিথ্যে, এটা বলুন। বলুন যে মুসলিম লীগ বলে দলটি কমিউনিস্ট পার্টির সাহায্যে পশ্চিম পাকিস্তানের পর এই অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাবার দাবি তোলেননি, বলুন এটা। বলুন যে হোসেন শাহ সুরাবর্দির সেই দিনের ধর্মতলার মঞ্চে জ্যোতি বসু উপস্থিত ছিলেন না। বলুন যে তাহলে নোয়াখালীতে কোনো হিন্দু হত্যা হয়নি, বা কলকাতা রাজপথ হিন্দুদের রক্তে লাল হয়ে যায়নি। আপনারা বলুন যে গুগল থেকে শুরু করে বাকি প্রত্যেকটি প্ল্যাটফর্ম 1946 জিন্নার তোলা যে স্লোগান লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং 16 তারিখে হওয়ার জন্য এই স্লোগান কোত্থেকে এসেছিল? কেন লড়কে লেঙ্গে হয়েছিল? কার বা কাদের এগেনস্টে লড়াই ছিল? লড়াই ছিল মানুষের আবেগ, যে মানুষ থাকতে চেয়েছিল ভারতেই, তাদের বিরুদ্ধে ছিল এই লড়াই। যে বলুন এগুলো হয়নি, তারা বলতে পারবেন না। মুশকিলটা হচ্ছে রমিলা থাপারদের লিখে দেওয়া ইতিহাস যারা যারাই বিশ্বাস করেছেন, তারা যদুনাথ সরকারের লেখা ইতিহাসটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। তুমি যদি প্র্যাকটিক্যালি ভাবো, এই যে গোপাল মুখার্জি বা গোপাল পাঠা আমরা যাকে বলছি, ওনার সম্বন্ধে কতজন বাঙালি জানে? তাহলে জানেনি কেন? কারা যারা আগলে রেখে দেওয়ার চেষ্টা করেছে, লুকোবার চেষ্টা করেছে তার ইতিহাসে, তাহলে 3টে সরকার, প্রথমে কংগ্রেস সরকার, তারপর যুক্তফ্রন্ট সরকার, তারপর বামফ্রন্ট সরকার, এবং এই শেষে আমাদের যে বর্তমান সরকার। কিসের প্রবলেম? কিন্তু গোপালবাবুর বাড়ির থেকে কিন্তু একটা প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে ইতিহাস বিকৃত করা হচ্ছে, সেটা কি করে জানলেন তারা? ট্রেলার দেখে তারা ইতিহাস বুঝতে পেরে গেলেন। আমি গোপালবাবুর পরিবারের যে লোকজনেরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান বা তাদের কথার আবেগ রেখেই বলছি। তো তাহলে এক্ষুনি দাবি করে বলুন যে বিবিসিতে আপনাদের দাদু বা আপনার পরিবারের সম্মানীয় গোপাল মুখার্জি, তিনি ইন্টারপ্রিটারের মাধ্যমে যে ইন্টারভিউ দিয়ে গেছিলেন 2005 সালে মারা যাবার আগে, সেই ইন্টারভিউটা মিথ্যে? তিনি যা যা বলেছেন তারই তো ঝলক ট্রেলারে দেখতে পাওয়া গেছে। সেই সময় তদানীন্তন প্রত্যেকটা মিডিয়া, খবরের কাগজ, সরকারি নথিতে যা যা লেখা রয়েছে, যে যে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে, সেইগুলোই তো পরিষ্কার দেখানো হয়েছে এই ট্রেলারে। সিনেমা রিলিজ না হওয়ার আগেই তারা সিনেমাটা জেনে গেলেন কি করে? কিন্তু যারা এই সিনেমায় অভিনয় করেছেন, যেমন শাশ্বতদা, তারপর সৌরভ, তারা তো বলছেন তারা জানতেন না এ বিষয়ে। কি জানতেন না? ওনারা তো বলছেন যে ওনারা জানতেন না যে এই সিনেমাটার নাম হবে দ্য বেঙ্গল ফাইলস। এটা করে বিস্ময়কর বিষয়। প্রথম কথা হচ্ছে যে সিনেমার নাম, প্রচুর সিনেমাতে সিনেমার নাম পাল্টানো হয়। আমাদের এখানে সবথেকে বড় হাউস পশ্চিমবঙ্গের ভেঙ্কটেশ ফিল্মস, SVF, তারা অধিকাংশ সিনেমা শুটিং করতেন প্রোডাকশন নাম্বার 213, 212, 811। তখন এই অভিনেতা অভিনেত্রীরা জানতেন। রিলিজের সময় দেখতে পেতেন
যে কদম ফুল সিনেমার নাম, আপত্তি ছিল? আর সিনেমার নাম কি হবে কি হবে না সেটা অভিনেতা অভিনেত্রীরা ঠিক করবা, তাদের কোনো এখতিয়ারই নেই। তারা গল্পের কন্টেন্ট জানেন, মূল বিষয়বস্তু কি, 2 তার ট্র্যাক কি, সেই ট্র্যাক সম্পর্কে বিস্তারিত তাদের জানানো হয়। না, কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা পুরোটা জানতেন না, ওনাদের পার্টটুকু জানতেন। তা ওনাদের পার্টটুকু কি জাস্টিফাই করে না ওনাদের চরিত্রগুলো কি? যাদের কথাই বলা হচ্ছে, এখানে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন, একজন প্রবাদ প্রতিম অভিনেতা তিনি, শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, আমার অত্যন্ত প্রিয় দুজন অভিনেতা। এবং আমার প্রিয় অভিনেতা, বাকি সবার কাছে এরা ভালো অভিনেতা। ভালো অভিনেতা কখন হয়? যখন সে যে চরিত্র করছে তার চরিত্রটা কেন কোন আচরণ করছে বা কথা বলছে তার আগে পরে পুরোটা জানেন, তবেই তিনি ভালো পারফর্ম করতে পারেন। এক্ষেত্রে আমরা এইটুকু তো আশা রাখতেই পারি। ট্রেলারে যতটুকু দেখেছি, আমাদের প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস দারুণ পারফর্ম করেছেন। শুধু তাই নয়, আমাদের বেহালার ছেলে দিব্যেন্দু, যে এখন মুম্বাইতে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতোই খুব বিকশিত নাম, সেও তো অভিনয় করেছে। আপনি জানলেনই না আপনার চরিত্র কি, আপনি কে, আপনি তাহলে ফুটিয়ে তুললেন কি করে এত সুন্দর? এটা আমার ব্যক্তিগত জিজ্ঞাসা। বিশেষ করে শাশ্বত চট্টোপাধ্যায়, তিনি বম্বের একজন প্রমিনেন্ট মুখ, ঠিক রাজেশ শর্মার মতোই। তো তাদেরকে গল্প যে বলা হয়নি, এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগছে। বাকিটা উনি বলতে পারবেন। হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি গল্প বলা নাই হতে পারে, কিন্তু মানে লাইন বাই লাইন গল্প, কিন্তু অন্তত একটা জিস্ট বলে দেওয়া হয়। তিনি যখন ডায়লগ বলেছেন, বা তারা নোয়াখালী জানতেন না বাঙালি হয়ে? তারা গ্রেট ক্যালকাটা কিলিং জানতেন না? তারই মাটির ঘটনা জানতেন তো। এই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় ছবি বিশ্বাসের বাড়িও আক্রান্ত হয়েছিল মুসলিম লীগের আততায়ীদের দ্বারা, যারা লুটপাট, নারী হত্যা, হিন্দু হত্যা চালাচ্ছিল। এটাও তো অন্তত নিশ্চয়ই জানবার কথা। তিনি মারাই যেতেন যদি না গোপাল মুখার্জির দলেরা রুখে দাঁড়াতো। তাদের একটাই কথা ছিল যে এই অশান্তি অসভ্যতামি বন্ধ করো। যদি আমাদের একটা পড়ে তাহলে আমরা 10টা ফেলব। এটা আমার কথা নয়, জাস্ট গো টু গুগল, সেখানে গিয়ে শ্রদ্ধেয় গোপাল মুখার্জি যা বলে গেছেন, এর থেকে বেশি ইতিহাস আমি কার কাছ থেকে শুনব? যখন তার মুখে বলা ইতিহাস, সেটা কি তো বিশ্বাস করব? কিন্তু রুদ্রদা, কোথাও না কোথাও অনেকের কাছ থেকে আমি যেটা শুনছি, অনেকেই ভাবছেন বা ভয় পাচ্ছেন যে এই রকম একটা ছবি যদি রিলিজ করে তাহলে বাংলার শান্তি শৃঙ্খলা কোথাও নষ্ট হবে না তো? কি করে হবে? আমার ইতিহাস আমি জানবো না, এটা কি করে হয়? আর যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যে সম্প্রদায়ের হোক না কেন, যে পেশার হোক না কেন, তারা চুরি, জোচ্চুরি, অন্যায়, রক্তপাত তার বিরুদ্ধে। কোথায় 1946 যে লোকগুলো এই অনৈতিক, অভব্য, অসভ্য, রক্তাক্ত ইতিহাস তৈরি করেছিল, বাংলাকে রক্তাক্ত করেছিল, তারা তো আজ আর নেই। তো তাহলে চিন্তা কিসের? আলোচনাটা কিন্তু বড্ড ভারী হয়ে গেল, একটুখানি আমরা অন্যদিকে যাই। দেখো, এই একটু তো ভারী হওয়ার দরকার রয়েছে। আমরা এত ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, তাই আমাদের অনেকগুলো জানা কম বলে আমাদের বোকা বানানোও সোজা হয়। ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না, কিন্তু দেখো, একটাই আশা থাকবে, যেন কোনো মুভি বা কোনো সিনেমা কোনো কিছুর জন্য আমাদের শান্তি বা শৃঙ্খলা নষ্ট না হয়। দেখো, ব্যাস এইটুকু। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, ধরো তুমি তালা লাগাচ্ছ বলে বাড়িতে, তুমি জানো যে কত চোরের সংসারে অশান্তি, চুরি করতে পারলাম না, এমন তালা লাগালো, এবার তুমি কি করবে? একটা ক্রিমিনাল ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে কাঁদতে কাঁদতে, খুন করতে পারছি না, তুমি কি বলবে? আসুন বলবে? ক্রিমিনালদের অশান্তি হচ্ছে বলে যারা ক্রিমিনালদের বিরুদ্ধে, যারা সাধারণ মানুষ, যারা স্বাচ্ছন্দ্যে, সুখে, শান্তিতে, কি সুখ? একটু রাস্তা যেখানে জল জমবে না, 1 বছর যেতে না যেতেই এমন গর্ত হবে মনে হবে যে পরিষ্কার
হিরোশিমা নাগাসাকির বোম পড়েছে, এমনটা হবে না। আমার ছেলেটা বা মেয়েটা একটা ছোট চাকরি পাক, একটু শান্তিতে বাড়ি ফিরে আসুক। মেয়েটার জন্য বাবাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে না লুঙ্গি আর পায়জামা পরে যে কখন আসবে। এইটুকুই তো চায় মানুষ, এর বাইরে কিছু চায়। একটু পরিষ্কার জল আসুক, আমার ভোটটা যেন আমি দিয়ে গিয়ে না শুনি এর আগে কেউ এসে ভোট দিয়ে গেছে, আমরা না শুনি আমার মরে যাওয়া ঠাকুমার ভোট প্রতিবার পড়ে যাচ্ছে। এইটুকুই তো চাই, এর বাইরে তো কেউ কিছু চায় না। তো এতে যাদের অসুবিধে হচ্ছে তাদের কথা ভাববার কোনো প্রয়োজন নেই। আমার ইতিহাস আমি জানবো, আমার ইতিহাসকে যদি কেউ কলঙ্কিত করে থাকে তো তারা লজ্জা পাক, আমরা কেন পাবো? যাদের বাপ ঠাকুর দ্বারা এই দেশের জন্য ধর্ম জীবিকা ভুলে লড়াই করেছিল তাদের কারুর খারাপ লাগবে না এই ছবি, কারণ এটা সত্যি। আর ভারী ভারী কথায় থাকবো না, কেননা আমার মনে হয় এত ভারী কথা বললে আমাদের যারা দর্শক রয়েছেন তারাও একটু ভারাক্রান্ত হয়ে পড়বেন, মন খারাপ হয়ে যাবে। কি দরকার? তুমি বলো যে তোমার নেক্সট কি মুভি আসছে। দেখো, নেক্সট মুভি আসছে বলতে মানুষের খুব প্রতীক্ষা রয়েছে আর একটা সিনেমা নিয়ে, আমার আর পরমব্রতর। একটু বলতেই হয় যে হাওয়া বদল বলে একটা সিনেমা ছিল, ভয়ঙ্কর হিট করেছিল, বিশেষ করে ইউথ বন্ধু, তিনি যে বয়সী হোক না কেন তাদেরকে একদম হিলিয়ে রেখে দিয়েছিল টাইপের। দুটো মানুষ, দু ধরনের বন্ধুত্ব, তারই পার্ট 2 আসছে আবার হাওয়া বদল ডিসেম্বর জানুয়ারিতে। সেইটার জন্য তো আমি নিজেও অপেক্ষা করে আছি। সিনেমা তৈরি হয়ে গেছে, সেটার নিশ্চয়ই আলোড়ন হবে এমন গল্প। মানে পরমব্রত ডিরেকশন দিয়েছে, অভিনয় করেছে, বাট আমি এই ক্ষেত্রে বলবো যে অ্যাজ এ ডিরেক্টর আমি মানে প্রথম যখন পরম হাওয়া বদল পার্ট 1 ডিরেক্ট করেছিল তার থেকে অনেক পরিণত একজন দারুণ ডিরেক্টর পরমব্রত পেয়েছি। অ্যাক্টর হিসেবে তো ম্যাচিওর করেছে, হিন্দিতে যিশু পরমব্রত এরা অনেক কাজ করছে। আমার একটু অস্বস্তি ছিল, আমি কি করব না, ময়দানে আমার অজয় দেবগনের সঙ্গে কাজ করে সেই আশা মিটে গেছে। অপেক্ষায় রয়েছি ভালো কোনো কাজের ডাক। এটা সবাই কিন্তু অপেক্ষা করছে যে তোমাকে আবারও বলিউডে দেখবে। না, একটা সিনেমা ছিল অজয় দেবগন বলেছিলেন ওনার স্ত্রী কাজলের সঙ্গে, সিনেমাটা কিছুদিন আগে রিলিজ করেছে, খুব একটা ভালো রেসপন্স ময়দানের মতো অত তৈরি করেনি। তার নাম ছিল মা। তো সেখানে একটা ইম্পর্টেন্ট চরিত্র ছিল, অজয়জি আমায় নিজে বলেছিলেন। তো তারপর আমি তাকে জানিয়েছিলাম যে ওই সময় একটা অন্য কাজ আমার অলরেডি নেওয়া রয়েছে। তা বোম্বেতে কেউ রেগে যায় না, ইটস ইয়োর উইশ, আপনি কোন কাজ করবেন কি করবেন আপনার উইশ, আপনার চরিত্র আপনাকে ডিটেলসে ব্যাখ্যা করা হবে, তাতে আপনি আর্থিক দিক থেকে তারিখের দিক থেকে ওই সময় ফ্রি আছেন কিনা, বা চরিত্রটা যদি করতে ভাল লাগে আপনি করবেন, না হলে করবেন না। এই যে তোমার ধরো রাজনৈতিক এই যে বদলগুলো হয়েছে তার জন্য মানুষের কাছে অনেক কথা শুনেছি। না না, মানুষ না, অনেকে অনেক না না কিছু না না বলেছে। মানুষ না, যারা এগুলোকে নিয়ে আলোচনা করেন অবশ্যই করবেন। দোষ ত্রুটি ভুল এগুলোর ঊর্ধ্বে আমি নাকি? ঠিক তেমনই এগুলোর ঊর্ধ্বে তারাও নাকি? না তো। আমার ছোটবেলার বন্ধুটা যে স্কুলে না গেলে আমি টিফিন খেতে পারতাম না, কষ্ট হতো, আমি যদি জিজ্ঞেস করি সঙ্গীতা কোথায় তারা, পাল্টাওনি তুমি? তোমায় যদি জিজ্ঞেস করি আর তোমার কান্না পায় টিফিন খেতে, তুমি বলবে না। আমরা জানি না যে আমাদের প্রথম প্রেম বা প্রথম প্রেমিকা কোথায় রয়েছেন। বড় হবার সময় সময় আমরা আস্তে আস্তে ভাবে বিকশিত হই, অনেকগুলো জিনিস যেগুলো আমি জানি না সেগুলো না জেনেই ভালোবাসি। তারপর যখন আমাদের যুক্তি বুদ্ধি প্রশ্নগুলো নিজেরা প্রশ্ন তৈরি করতে শিখি তখন আমরা আলাদা আলাদা মানুষ হই, আমাদের জীবন জীবিকা পোশাক আশাক চলা ফেরা সব কটা পাল্টায়। পশ্চিমবঙ্গে ধরো আমি যদি এই প্রশ্নটা যদি হালকা করে তুলি, পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকার এসছেন, তাদের ইচ্ছা এসছেন না মানুষের ভোটে এসছেন? মানুষ এনেছে। তো তাহলে মানুষ তার ভোট পাল্টেছেন বলেই এই পাল্টানো সরকারগুলো এসেছে। এবং যে যে রাজনৈতিক দলের সরকার এসেছে তারা নানান রকমের আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়েছিল বলেই মানুষ একজনকে সরিয়ে আর একজনকে এনেছেন ভোট দিয়ে, মানে তার সমর্থক হয়ে। তারপর তাঁরা প্রতিশ্রুতি রাখতে পারেননি বলেই তারা আবার পাল্টে সরে গেছেন। তাহলে মানুষই তো করেছেন এটা।
আমি তো তাদের মধ্যে একজন। আমি রাজনৈতিক কর্মী হিসেবে পরিষ্কার যখন কাজ করা শুরু করেছি, আমাকে যা যা বলা হয়েছিল সেখান থেকে তারা সরে গেছেন। আমাদের শেখানো হচ্ছে চে গুয়েভেরা, আমাদের বলানো হতো লেনিন। তো তারা কখনো পর্যন্ত আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের সম্মান দেননি। নেতাজিকে তোজোর কুকুর বলেছিলেন। আজ তারা দুঃখ প্রকাশ করেন। তার মানে আগেরটা ভুল ছিল। তারা ইংরেজি তুলে দিয়েছেন, আবার নিয়ে এসেছিলেন। কম্পিউটার এলে মানুষের হাতের কাজ চলে যাবে বলে আমাদের আন্দোলনে নামিয়ে দিয়েছিলেন। আবার কম্পিউটারের আড়ত বানিয়ে দিয়েছেন সেক্টর 5। তো তাহলে তারা ক্রমাগত নিজেদের আদর্শ এবং বুলি পাল্টাবেন, আর আপনাকে আনুগত্য প্রকাশ করে যেগুলো মানুষের ক্ষতি করছে সেগুলোকে মেনে নিয়ে হামার পার্টি ঠিক হয় বলে আপনাকে রয়ে যেতে হবে। এটার আবার মানেটা কি? অনুশীলন সমিতিকে নিয়ে আমাদের তো জানানো হয়নি যে সশস্ত্র বিপ্লবী যে সংস্থা, যে সমিতি আমাদের এখানে ছিল, সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণবাজি রেখেছিলেন। কে জানিয়েছে আমাদের? কোন ইতিহাস বইতে লেখা রয়েছে এদের কথা? ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান না। বিনয় বাদল দীনেশ যখন রাইটার্স বিল্ডিং অভিযান করছেন, সাইকেলে করে বন্দুক কে পৌঁছে দিয়েছিলেন? বিপ্লবী ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত জমালয়ের জীবন্ত মানুষের প্রযোজক কে? মাস্টারদা সূর্য সেনের সবথেকে বিশ্বস্ত একজন সঙ্গী, যার নাম অনন্ত সিংহ। তিনি ব্রিটিশ সরকারের ব্যাংকগুলো লুট করে বিপ্লবীদের জন্য টাকা নিয়ে আসতেন, যাকে নিয়ে এখন সিনেমা বানানো হচ্ছে। জিৎ সম্ভবত অভিনয় করতে চলেছেন সেখানে। আমাদের পড়ানো হয়েছে কেন আমার দেশকে যারা আক্রমণ করতে এসেছিলেন তাদের ইতিহাস আমাদের বড় করে পড়ানো হবে। কেন সেন বংশ, পাল বংশ, হর্ষবর্ধন, বিক্রমাদিত্য, তাদের ইতিহাস আমাদের পড়ানো হবে না ইলাবোরেটলি? কেন মাতঙ্গিনী হাজরা এইটুকু? কেন প্রীতিলতা ওয়ার্দেদার এইটুকু? কেন? যদি এই প্রশ্ন তুলি তো তাহলেই বোঝা যাবে যে কারা ইতিহাস নিয়ে কোনো কিছু খোঁড়া হলে রে 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 করে ওঠে। আমি চাইব আমরা একসঙ্গে যেন ভালো থাকি। আমি চাইব যে ন্যূনতম মানুষের যতটুকু প্রয়োজন সেইটুকু যেন পূরণ হোক। রাজনীতি দল মত নিয়ে তর্ক বিতর্ক, চায়ের টেবিলে তুফান উঠুক, কিন্তু রক্তপাত যাতে না হয়। হ্যাঁ, একেবারে। এবং যে বদলগুলোই হোক না কেন সেটা যেন মানুষের ভালোর জন্য বদল হয়। আলটিমেটলি এটাই সবার লক্ষ্য হওয়া উচিত। তোমার সাথে প্রচুর ভালো ভালো কথা নিয়ে আলোচনা হলো, কিন্তু অনেক কথা জানা বাকি থাকলো। আরও একটা পডকাস্ট কিন্তু ডিমান্ড করছে এখানে। আজকে এখানেই শেষ করতে হবে, কিন্তু আবার দেখা হবে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। নমস্কার, আপনারা ভালো থাকবেন।